এটা কোথায় ছিল ভাই? কলেজ চলে গেছেন? বলাইবে। হুম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডমিশনের ক্লাসটাতে। তো আজকে এই ক্লাসটাতে আমরা মূলত হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে না। আজকে আমরা এই ক্লাসটাতে টোটালি একটা গাইডলাইন সেশন থাকবে, দেন আমাদের হচ্ছে তড়িৎ রসায়ন শুরু করব। হ্যাঁ, তো এটার পার্ট 1, এটার আরো 2টা পার্ট আছে, ওখানে খুব ইজিলি সলভ করা হবে। তবে এটা শুরু করব, তবে গাইডলাইন সেশনে হচ্ছে ওভারঅল হচ্ছে তোমাদের কোন টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কোন জিনিসটার উপর জোর দিতে হবে, অ্যাডমিশন সেশনে কিভাবে আমি কেমিস্ট্রিকে দেখব, উপর থেকে ভিউ করব, এই জিনিসগুলো আমাদের আজকে জানবো। হ্যাঁ, তো তোমরা কারা কারা হচ্ছে লাইভে আসো আমাকে একটু কমেন্ট করো যে আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি শুরু করব। একটু ইয়ে করি। উপর থেকে ভিউ করব, এই জিনিসগুলো আমাদের। আচ্ছা, এই তো। আশা করিম বলতেছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা যারা আছো একটু জয়েন হও। হ্যাঁ, বা এটা পেজে শেয়ার করে দিলে ওই গ্রুপগুলোতে। দেখো তো, এটা কিন্তু আমাদের আসলে পেইড কোর্স, তবে পেইড কোর্সটা আজকে প্রথম এই 5-6টা ক্লাস বা এক সপ্তাহ যে ক্লাসটা থাকবে ওইটা টোটালি হচ্ছে গ্রুপে দেওয়া হবে, দেন হচ্ছে জিনিসটা সিক্রেট গ্রুপে চলে যাবে। আচ্ছা, মারুফ বলতেছে যে কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তো প্র্যাকটিক্যাল এক্সামের জন্য হচ্ছে ওভারঅল সবকিছু তো লেখাই আছে, প্র্যাকটিক্যাল খাতাটাতে তো সবকিছু করাই আছে, ওইটা নিয়ে কিছু প্যারা খাওয়ার কোনো দরকার নাই। সবাইকে এভারেজ মার্ক দেওয়া হয়, তুমি ওখানে যাবা, ঠান্ডা মাথায় বসবা, দুই একটা কোশ্চেন করবে, দুই একটা কোশ্চেন আনসার দিতে পারলে আশা করি মার্কস দিয়ে দিবে। হ্যাঁ, ওইখানে টিচাররা খুবই দয়ালু হবে আশা করি। আচ্ছা দেখো, তো আজকে এই তড়িৎ রসায়ন যে শুরু করব, তো এর আগে কিছু গঠনমূলক কিছু কথাবার্তা বলে নিই। তো যখন আমরা আসলে এই কেমিস্ট্রি প্রিপারেশনটা নিতে যাব, তখন আমি বলবো যে হচ্ছে বই হিসেবে তুমি হাজারিন আখতারের বইটা ফলো করবা, কারণ এই হাজারিন আখতারের বই থেকেই হচ্ছে হুবহু সবকিছু আসতেছে। এমন কি দেখো যে হাজারিন আখতারের বইয়ে যদি ভুল থাকে, অ্যাডমিশনে ওই ভুলটারে হচ্ছে যে সঠিক বলে গণ্য করে। তা আমি আসলে প্রেফার করব হচ্ছে হাজারিন আখতারের বইটা তোমরা ফলো করবা, প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয়ের ক্ষেত্রেই। ঠিক আছে? তো আরো কিছু কথা আছে দেখো। আচ্ছা, এই তো বলতেছে, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা দেখো, এইখানে প্রথম কথা হচ্ছে আমি বলছিলাম হাজারিন আখতারের বই ফলো করবা। হ্যাঁ, হাজারিন আখতারের বই ফলো করবা। বই লিস্টের মধ্যে প্রথম গেল এই কথাটা। তারপরে আমরা যখন সলভ করতে যাব, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপরে প্রথম কথা হচ্ছে হাজারিন আখতারের বই ফলো করব। দেন এই হাজারিন আখতারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনীর অনুশীলনের এমসিকিউ, হ্যাঁ, অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলো সলভ করব। ঠিক আছে? গেল এই 2। 3 নাম্বার কথা, এখন বলবো যে হচ্ছে দাগানো বই। এখন এই দাগানো বইটা কি? দাগানো বইটা হচ্ছে আমার দাগানো বই। ঠিক আছে? আমার দাগানো বই, আমি তোমাদেরকে একটা দাগানো বই দিব। তো ওই জিনিসটা, ওই লাইনগুলো হচ্ছে এখানে বই থেকে দেখতে হবে। বইয়ের সাথে যদি তোমার সম্পর্ক বা ভালোবাসা না থাকে, তুমি হচ্ছে এই অ্যাডমিশন পার করতে পারবে না। তো বইয়ের সাথে এই সম্পর্ক ভালোবাসা তৈরি করার জন্য হচ্ছে আমি স্পেশালি হচ্ছে বই দাগায় দিব, মার্ক করে দিব,
একটা পিডিএফ তোমাদেরকে সেন্ড করা হবে, ওই পিডিএফটা হচ্ছে তোমরা পড়বা। দরকার হলে বইটা সাথে রাখবা, আমি যেগুলো মার্ক করে দিব এগুলো তোমরা হচ্ছে আবার হচ্ছে আন্ডারলাইন করে রাখবা। তো প্রথম কথা বললাম হচ্ছে হাজারি নায়ক স্যারের বইটা ফলো করার জন্য, কারণ এখানে ভুল থাকলেও ভুলটাই আনসার। মেডিকেলে এমনও হয় যে হচ্ছে হাজারি নায়ক স্যারের বইয়ের এমসিকিউ গুলা এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম যে দেখতেছি যে এখানে ভুল আছে, হাজারি নায়ক স্যারের বইয়ের এমসিকিউতে একটা ভুল ছিল। তো আমি দেখতেছি যে এটা ভুল, তো আমি মুখস্থ করে আসছি যে হাজারি নায়ক স্যারের বইয়ের এমসিকিউ এটা হচ্ছে আনসার, কিন্তু স্যারের এটা ভুল দেওয়া আছে। তো আমি বুঝছি যে হচ্ছে কোশ্চেন যখন আসছে হুবহু এটাই তুলে দিছে। আমি কি করছি, ভুলটাই দাগায় আসছি, ভুলটা দাগায় আসছে আমি রেজাল্ট মার্ক হিসাব করলাম যে আমি এত পাবো, রেজাল্ট দিলাম আমি দেখলাম যে এতই পেয়েছি। তার মানে হাজারি নায়ক স্যারের বইয়ের ভুল যেটা ছিল ভুলটাই যদি আমি দাগাই, মানে অনুশীলনীর ক্ষেত্রে বলতেছি, ওইটাই এখানে আনসার হিসেবে গণ্য করা হয়, হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আসো। তো বললাম যে হচ্ছে এমসিকিউর কথা, দাগানো বইয়ের কথা বললাম। তারপর রিটেনের জন্য আমরা যে কাজটা করব, রিটেনের জন্য আমরা যে কাজটা করব, দেখো, এক নাম্বার কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা সাজেশনমূলক রিটেন দিব, প্রতিটা অধ্যায় থেকে 12টা 13টা কইরা। তো এখান থেকে ইনশাল্লাহ 100% শিওর আসবে। গত বছর আমি যেই 2-3টা প্ল্যাটফর্মে হচ্ছে বা ক্লাস নেই, অফলাইনে যেগুলাতে ক্লাস নেই, ওইখানে কি করলাম, ওইখানে হচ্ছে আমি পরীক্ষার ঠিক শেষ মুহূর্তে প্রতিটা অধ্যায় থেকে 10টা 12টা, তবে জৈব যৌগ থেকে একটু বেশি দিলাম। টোটাল 40-50টা এরকম, আর একটু বেশি হবে টোটাল, এরকম করে মিক্সড আপ করে হচ্ছে কিছু রিটেন দিছি দাবির জন্য। তো পরীক্ষা আসলো, পরীক্ষা শুরু হয়েছে, দেন 4টা কোশ্চেন আসে, 4টার মধ্যে 3টাই আমার কোশ্চেন আসছে, শুধু ওই 30-40টা কোশ্চেনের মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে আগে দিব না, আগে দিলে জিনিসটা কি হবে, তোমরা ওইটা নিয়ে পড়ে থাকবা, দেন আর কিছু পড়তে চাইবা না, বলবা যে ও আচ্ছা তাহলে 3টা আসলে একটা না পারলেও চলবে, এমন চিন্তা ভাবনা চলে আসবে। তো এই জন্য আমি যে কাজটা করব, এটা হচ্ছে সবকিছু করার পর ওই সাজেশন যেটা আছে আর কি, একদম টোটালি হট টপিক যেগুলো আছে ওইগুলো তোমাদেরকে পরে দিব। তো ওভারঅল রিটেনের জন্য হচ্ছে আমাদের যে রিটেন ক্লাসটা আছে, ওই রিটেন ক্লাসটা যে আমি স্লাইডগুলো বানাইতেছি, টোটালি ওই স্লাইডটা ফলো করবা। আমি তো বলবো যে ওই স্লাইড ফলো করলে রিটেনের জন্য আর কিছু লাগবেই না। তবে প্রথম কথা হচ্ছে রিটেনের জন্য আমরা যে রিটেন ক্লাস নিব, রিটেন যে ক্লাসটা নিব, রিটেন ক্লাসের স্লাইড, প্রথম কথা হচ্ছে রিটেন ক্লাসের স্লাইডটা তোমরা ফলো করবো। এখানে রিটেনের পার্টটুকু দেখো, এখন বলতে পারো যে শুধু ডাবির কথা না, এখানে কিন্তু ওই যে জগন্নাথেও কিন্তু আবার রিটেন করে ফেলছে। তো জগন্নাথের যে রিটেন গুলো আসছে ওইগুলো তো হুবহু সব কমন পড়ছে। তো তবে আমি ডাবির কথা বলতেছিলাম, 4টার মধ্যে 3টাই আমার হচ্ছে যে ওই দাগানো যে কোশ্চেন গুলা, সাজেশনমূলক কোশ্চেন যেগুলো ছিল ওইগুলা থেকে আসছে, আর জগন্নাথের সবগুলোই আসছে। তো যাই হোক, এখন রিটেনের জন্য বলবো, রিটেন ক্লাসের যে স্লাইডগুলো দিব ওইগুলো ফলো করব। দেন এইখানে এটা হচ্ছে জগন্নাথের জন্য শুধু অ্যাপ্লিকেবল। জগন্নাথের ক্ষেত্রে কি আমি ওই বলবো যে আমরা হচ্ছে 11-12 হচ্ছে বা একাডেমিকের ক্ষেত্রে আমরা অনুধাবনমূলক কোশ্চেনগুলো পড়ছিলাম না, ওই অনুধাবনমূলক কোশ্চেনগুলো পড়লে জগন্নাথের 80-90% কমন পড়ে যাবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, অনেকে সালাম দিতেছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, দেখো এখন বলতেছিলাম যে রিটেন ক্লাসের জন্য তো একটা কথা গেল যে রিটেন ক্লাসের স্লাইডগুলো ফলো, রিটেনের জন্য রিটেন ক্লাসের স্লাইডগুলো ফলো করতে হবে। দেন এটা শুধুমাত্র হচ্ছে যে কি হচ্ছে জবের জন্য, হ্যাঁ, জবের জন্য হচ্ছে অনুধাবনগুলো আবার হচ্ছে রিক্যাপ করবো আমরা, ওইগুলো অবশ্যই দিয়ে দিব। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে ওই অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে এখানে সলভ করব। আচ্ছা, এটা হচ্ছে স্পেশালি শুধু হচ্ছে কি এই জবের জন্য। তারপরে আস, তারপরে যে কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে বইগুলোর মধ্যে কিছু কিছু কোশ্চেন দেয়া থাকে, তো ওই কোশ্চেনগুলো হচ্ছে কিছু কিছু মার্ক করা থাকে। একটা টপিক আলোচনা করতেছে,
তো বলে যে হচ্ছে ওই টপিক রিলেটেড একটা কোশ্চেন করে, যেমন হচ্ছে CCl4 কেন পানিতে দ্রবীভূত হয় না, এই সেই এরকম টাইপের কিছু কোশ্চেন মার্ক করা থাকে। ওই দাগানো কোশ্চেনগুলো আবার হচ্ছে আমি তোমাদেরকে পাঠাবো PDF আকারে, তো ওই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করব, ঠিক আছে। এন্ড MCQ এর ক্ষেত্রে লাস্ট একটা কথা হচ্ছে কি, আমরা বিগত বছরের কোশ্চেন সলভ করব। বিগত বছরের প্রশ্ন সলভ করব। দেখো, এই হচ্ছে তোমাদের ওভারভিউ ধারণা যে আমরা আসলে যে কি কোন ওয়েতে আগাইতে চাইতেছি। প্রথম কথা হচ্ছে MCQর জন্য হাজারি নাকসারের বইটা ফলো করার চেষ্টা করব। তারপরে হচ্ছে অনুশীলনীর MCQ গুলা সলভ করব, কারণ অনুশীলনীর MCQ হুবহু অনেকগুলো হচ্ছে তুলে দেয় যে কিছু কিছু ভার্সিটিতে, আর মেডিকেলে এটার প্রবণতা একটু বেশি। তারপর দাগানো বই, এটা অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। আমি যেই জিনিসগুলো মার্ক করবো এগুলো যদি শুধু মাথায় থাকে, মানে তুমি পরীক্ষার হলে গেলে মনে হবে যে আসলে এখানে সবই হচ্ছে যে ওই দাগানোর মধ্যে আছে, যদি এখানে তোমরা মেমোরাইজ করে যাইতে পারো, দেন বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবো। দেখো এখানে আমি বলি যে হচ্ছে এই দাগানো বইটা কেন আসলে দরকার। ওই অ্যাডমিশন লাইফে যদি হচ্ছে তুমি ওই বইয়ের সাথে সম্পৃক্ত না থাকো, তাহলে জিনিসটা আসলে কম্বিনেশনে থাকবে না, আসলে তুমি অন্যের কাছ থেকে তুমি পেছায় পড়বা। এটা একদম 100% শিওর, তোমার দাগানো বইটা এখানে দেখতেই হবে। অ্যান্ড রিটেনের জন্য আমরা যে রিটেন ক্লাসগুলো নিব, এই রিটেন ক্লাসের স্লাইডটা ফলো করব। জবের জন্য হচ্ছে শুধু অনুধাবনমূলক কোশ্চেন যেগুলো হচ্ছে তোমরা একাডেমিকে পড়ে আসছো এটা দেখবো। আর দাগানো যেই প্রশ্নগুলা ওইগুলো আমি আবার মার্ক করে দিব। এই মার্ক করা জিনিসগুলো দেখলেই রিটেনের জন্য এনাফ। আর ওই সাজেশনমূলক যেটার কথা বলতেছি ওইটা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে দিব, ওইটা হচ্ছে ভালো করে পড়ার জন্য। আগে দিলে কি করবা, তোমরা ফাঁকিবাজি করবা। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এবার আমরা আসলে পড়ায় ঢুকতে পারি চাইলে। এই ছিল টোটাল চিন্তা ভাবনা, হ্যাঁ, যে আমরা আসলে কোন ওয়েতে আগাইতে চাইতেছি, কোন ওয়েতে পড়বো কেমিস্ট্রিটারে। তো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এর প্যাটার্নটা অন্যরকম হইতে পারে। আমি যে প্যাটার্নের কথা বলছি এই প্যাটার্নটা ফলো করলে 100% শিওর তোমার কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকা লাগবে না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে কোশ্চেন আসে হচ্ছে 15টা, আমি ওইখান থেকে দাগাইছি 14টা, 14টার মধ্যে 13টা হয়েছে, একটা ভুল হয়েছে, এবং একটা যে ভুল হয়েছে এটা আমি আসলে দেখতে মানে ভালো করে কোশ্চেনটা পড়তে পারি না, এই কারণে ভুল হয়েছে। আর একটা আমি ইচ্ছা করে ছেড়ে আসছি। তো আমি যেই প্যাটার্নটা ফলো করছি আমি কিন্তু হুবহু তোমাদেরকে এই প্যাটার্নগুলাই বলছি। দেন আমি যখন গুচ্ছে পরীক্ষা দিতে যাই, বা হচ্ছে আমি যখন বোটেক্সে পরীক্ষা দিতে যাই, ইঞ্জিনিয়ারিং এর গুছেতে পরীক্ষা দিতে যাই, আমি ঠিক কিন্তু সেম প্যাটার্নটাই ফলো করছি। ওইখানে আমি 100% মার্কস নিয়ে আসতে পারছি, বুঝছো, মানে অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে। তো আমার কোনো আসলে ঝামেলা হয় নাই এই প্যাটার্নটা ফলো করে। এই জন্য আমি এমনকি আমার স্টুডেন্ট যারা আছে, অফলাইন স্টুডেন্ট আছে, তাদেরকেও বলি, তারাও আসলে ফিডব্যাক দেয় যে না ঠিক আছে ভাই, এই প্যাটার্ন ফলো করলে এনাফ, ঠিক আছে। তো আমি বলবো যে এই প্যাটার্নটা আমরা আসলে ফলো করবো MCQ আর রিটেনের জন্য। তারপরে আসো, আচ্ছা একজন বলছে ভাই AI ইউনিটের কোর্স করলে কি ফার্মাসি রিলেটেড সব ক্লিয়ার হবে আর এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, 100% শিওর, হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তারই কারণ নেই। তারপরে আসো, আচ্ছা আজকে আমরা আসলে দেখো শুরু করব কিন্তু হচ্ছে তড়িৎ রসায়ন, এটার পার্ট ওয়ানটা আমরা শুরু করব। তো এই পার্ট ওয়ানে আমরা এত বেশি প্রেসারে যাব না, যেহেতু আজকে প্রথম, বেশি প্রেসারে যাব না, অল্প একটু পড়বো, দেখবো অনেক কিছু পারতেছি, এরকম হবে, হ্যাঁ। তো আচ্ছা দেখো এখানে তড়িৎ বিশ্লেষণের যে ব্যাপারটা শুরু করি। দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এখানে অনেক ধরনের পদার্থ হইতে পারে, যে জিনিসটা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে না, এমনও আছে, তাই না? এখন যেই জিনিসটা তড়িৎ পরিবহন করতে পারবে তারে তো আমি আসলে কি বলবো, একদম কমন সেন্স, যে তড়িৎ সুপরিবাহী। যে জিনিসটা করতে পারবে না তাকে কি বলবো, অপরিবাহী। আবার এমনও কিছু আছে করতে পারে বা করতে পারে না। আর এটা কেমন হয় যে করতেও পারে আবার করতেও পারে না, এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে দেখো যে এটা কন্ডিশন লাগে, যখন টেম্পারেচার দিব, টেম্পারেচার বেশি থাকে বা টেম্পারেচার কম থাকে, তার উপর বেস করে হচ্ছে সে করতে পারে বা করতে পারে না, এমন হয়। যদি টেম্পারেচার বেশি থাকে, যদি কি বললাম আমি, টেম্পারেচার বেশি থাকে, তাইলে সে করতে পারে না, কিন্তু টেম্পারেচার কম থাকলে নাকি সে করতে পারে। এরকম ধরনের পরিবাহীরা বলতেছে হচ্ছে অর্ধপরিবাহী। এর সাথে আমরা পরিচিত, কিভাবে পরিচিত? আমরা যখন গ্রুপ আর পর্যায়গুলা চিন্তা করি তখন দেখি যে গ্রুপ 14 যেই মৌলগুলা আছে, ঠিক আছে, কি কি ছিল জানি ওইখানে,
এখানে যে সিলিকনের কথা ছিল, জার্মেনিয়ামের কথা ছিল, আর্সেনিকের কথা ছিল, এই জিনিসটা গ্রুপ 14। তো এরাই হচ্ছে কি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলা কেমন, যে তাদের যদি টেম্পারেচার আমি বাড়াই দেই, এখানে কি হবে, জিনিসটা হচ্ছে এখানে ওই পরিবাহিতার এখানে ডিফারেন্স তৈরি হয়ে যাবে। কিন্তু অপরিবাহী যেগুলো আছে ওইগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করতেই পারে না। আর সুপরিবাহী কোনগুলা, যেগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। এগুলো এখানে আমরা আসতেছি, এগুলো আমি আর একটু সুন্দর করে বলবো আর কি। ঠিক আছে, দেখো। আচ্ছা, এখন বলে যে তড়িৎ একটা হচ্ছে খুবই ভালোভাবে বিশ্লেষিত হইতে পারে, আর একটা তড়িৎ ভালো করে বিশ্লেষিত হইতে পারে না। এখন তড়িৎ বিশ্লেষণ জিনিসটা আসলে কি? তড়িৎ বিশ্লেষণ বাদ দিয়ে যদি আমি সাধারণ এসিড ক্ষারের কথায় আসি, দেখো তো আমি একটা এসিডের কথা লিখতেছি, যে HCl একটা এসিড লিখলাম। আমি জানি এই এসিডটা টোটালি বিয়োজিত হয়ে যেতে পারে, টোটালি বিয়োজিত হইতে পারে HCl এবং হচ্ছে Cl মাইনাস হইতেছে। এবং আমি এখানে আরেকটা এসিড লিখতেছি, যে জিনিসটা হচ্ছে CH3COOH। এই জিনিসটা টোটালি বিয়োজিত হয় না, এখানে কেমন হয়, এই জায়গাতে CH3COO মাইনাস প্লাস, এখানে হচ্ছে H প্লাস, এইরকম হয়। দেখো এখানে আমি একটা কাজ করলাম, এখানে একমুখী সাইন ব্যবহার করছি, এখানে উভমুখী সাইন ব্যবহার করছি। এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একমুখী সাইন ব্যবহার করার মানে হচ্ছে সে টোটালি বিয়োজিত হয়ে যায়, সেই কি হয়, টোটালি বিয়োজিত হয়ে যায়। মানে এইখানে যদি মনে করো আমার হচ্ছে 0.1 মোলার থাকে, 0.1 মোলার থাকে, এটা টোটালি বিয়োজিত হয়ে এটাও 0.1 মোলার হয়, এবং এই জিনিসটাও 0.1 মোলার হয়। তাহলে কি বললাম কথাটা, যে এটা হচ্ছে টোটালি বিশ্লেষিত হইতেছে। আর এখানে উভমুখী সাইন ব্যবহার করার মানে সে টোটালি বিশ্লেষিত হয় না। ধরো এখানে হচ্ছে 0.1 মোলার আছে, এই জিনিসটা টোটালি বিশ্লেষিত হয় না, হইতে পারে কি 0.001 মোলার সে বিশ্লেষিত হয়েছে, 0.01 মোলার বিশ্লেষিত হয়েছে। তার মানে একটা জিনিস হচ্ছে যা ছিল টোটালটাই বিশ্লেষিত হয়ে যায়, আরেকটা আছে যা ছিল তার থেকে অল্প পরিমাণ করে হচ্ছে বিশ্লেষিত হয়। তার মানে দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। যেই জিনিসটা টোটালি বিশ্লেষিত হয়ে যায় ওইটারে বলতেছি আমরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো, ঠিক সেম এটার ক্ষেত্রেও। আর যে জিনিসটা হচ্ছে অল্প পরিমাণে হইতেছে ওইটার বলবো হচ্ছে অবিশ্লেষ্য পদার্থ বলবো আর কি। তার মানে এই এসিড যে ব্যাখ্যাটা, এটা দিয়ে কিন্তু এই তড়িতের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়। কেন জানো, দেখো এখানে যদি টোটালটা বিশ্লেষিত হয়ে যায়, এখানে আয়ন সংখ্যা বেড়ে যায়, আয়ন বেড়ে গেলে ইলেকট্রনের ফ্লোটা এখানে বেশি হবে। তার মানে সে যেটা হচ্ছে তোমার হচ্ছে তীব্র এসিড, এই তীব্র এসিডটা কিন্তু হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। কথাটা আমি আবার বলি, দেখো তীব্র এসিড যে জিনিসগুলা, এই তীব্র এসিডটা কি করে, যা ছিল সেই টোটালটাই বিশ্লেষিত হয়ে যায়, যা ছিল টোটালটাই বিশ্লেষিত হয়ে যায়। ফলে এখানে আয়ন সংখ্যা বেড়ে যায়, আয়ন সংখ্যা বেড়ে যায়। আমি এখানে লিখে দিই, হ্যাঁ, এই হচ্ছে তীব্র এসিড, তীব্র এসিড সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়। এখন সে যদি সম্পূর্ণ বিয়োজিত হয়, ফলে কি হয়, আয়ন সংখ্যা বেড়ে যায়, আয়ন বেড়ে যায়। এখন আয়ন সংখ্যা বেড়ে গেলে কি হবে, এখানে ইলেকট্রনের আদান প্রদান বেশি হবে, ইলেকট্রনের আদান প্রদান বেশি হবে। এখন ইলেকট্রনের আদান প্রদান, আমরা আসলে পরিবহন তো মানে কারেন্ট যে আছে, তড়িৎ যে আছে, তড়িৎটারে কি বলি, ইলেকট্রনের ফ্লোটারেই তো কি বলি, তড়িৎ পরিবহন বলতেছি না, বিদ্যুৎ বলতেছি না। তাহলে কি এখানে ইলেকট্রনের আদান প্রদান বেশি, মানে কি এখানে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মানে হিসাবটা কিরকম দাঁড়াইতেছে, হিসাবটা দাঁড়াইতেছে তীব্র এসিড মানে কি, এখানে সম্পূর্ণ বিয়োজিত হবে, এই যে সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, এখানে তার সম্পূর্ণ বিয়োজিত হলে আয়ন সংখ্যা বেড়ে যাবে, আয়ন সংখ্যা বেড়ে গেছে, ইলেকট্রনের আদান প্রদান বেশি হবে। যদি ইলেকট্রনের আদান প্রদান বেশি হয়, এই জিনিসটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজে।
তাহলে দেখো এখন তীব্র অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি, এখন মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আর বলার দরকার আছে? দরকার নাই তো, কারণ তখন কি হবে, সম্পূর্ণ বিয়োজিত হবে না, আয়ন সংখ্যা কম থাকবে, ইলেকট্রনের আদান প্রদান কম হবে, ফলে এটা মৃদু তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো হিসাবটা এটাই দাঁড়াইলো যে এই জায়গা থেকে তীব্র তড়িৎ বিশ্লেষক কাদের বলবো, যারা হচ্ছে তীব্র অ্যাসিড অথবা তীব্র ক্ষার, অথবা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দিয়ে তৈরি লবণ। কেমন দেখো, আমি এখানে নিলাম হচ্ছে HCl প্লাস, এই জায়গায় নিলাম হচ্ছে আমি এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি দেখতেছি এটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে কি বলতো তীব্র ক্ষার, এটা তীব্র ক্ষার, আর এটা হচ্ছে কি বলো তীব্র অ্যাসিড। এখন এই যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার দেখলা, এই জিনিসটা এখানে রিয়াকশন করে একদম আমাদের ছোট সময়কার না, এখানে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে এখানে পানি, এটা তো লবণ হয়েছে। একটু ভালো করে তাকায় দেখো, এই লবণটা কিন্তু কোত্থেকে আসছে, আসছে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড থেকে। তার মানে তারা যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, সেও কি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, এটাই তো চিন্তা ভাবনা, তাই না? তার মানে এখন সোডিয়াম ক্লোরাইড যদি আমি দেখি, তাকে আমি কি বলবো, তাকে আমি বলবো তীব্র তড়িৎ বিশ্লেষক। তীব্র তড়িৎ বিশ্লেষক হিসাবটা কি দাঁড়াইলো, হিসাবটা হচ্ছে দাঁড়াইছে এরকম। তীব্র তড়িৎ বিশ্লেষণের কথা বলতেছে, আমরা দেখতেছি যে তীব্র কোনগুলা নিব, যদি তীব্র অ্যাসিড থাকে অথবা তীব্র ক্ষার থাকে, অথবা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দ্বারা উৎপন্ন লবণ হয়, তখনই আমি হচ্ছে বলে দিব এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক। এই বুঝছো তোমরা? একটু কমেন্ট করিও। আচ্ছা দেখো, তাহলে এইবার এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা দেখো, এই NaCl আছে, KCl আছে, এরা লবণ ঠিক আছে, বুঝতেছো? যেটা হচ্ছে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার দ্বারা কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। তারপরে আসে এখানে এই যে HCl আছে, H2SO4 আছে, HClO4 আছে, সবাই তীব্র। এখন কিভাবে HCl তীব্র, এটা একদম 8-9 এর পোলাপান পারে, H2SO4 এটাও পারে। এখন HClO4টা কেন, দেখো তো এরকম কথা মনে পড়ে কিনা, যখন আমরা বলছিলাম যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি তার তীব্রতা বেশি, তো এখানে HClO4 এর মধ্যে Cl এর এখানে জারণ সংখ্যা কত, ক্লোরিনের জারণ সংখ্যা কত, +7, সর্বোচ্চটা আছে, তার মানে এটা অবশ্যই হচ্ছে তীব্র। ঠিক সেম এখন ক্ষারের ক্ষেত্রে যদি বলি, ক্ষারের ক্ষেত্রে এখানে আছে কি, ক্ষারের ক্ষেত্রে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই কি তীব্র ক্ষার। তার মানে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মাথা ঘামানোর কোনোই দরকার নাই, দেখবো যে তীব্র অ্যাসিড আছে কিনা, তীব্র ক্ষার আছে কিনা, শেষ, তাইলেই তো হইতেছে। এই তো, হ্যাঁ সিফাত বলছে এখানে ক্লিয়ার, সাবাস। এখন মৃদুর কথা কি বলবো বলো, মৃদু কখন আমরা বলি, মৃদু আমরা তখনই বলি যখন সে তারা টোটালি বিয়োজিত হইতে পারে না। আমি দেখো যখন তোমাদের একাডেমিকের ক্লাস নিতেছিলাম, তখনই আমি বলতেছিলাম যে আমাদের বইগুলাতে যখন হচ্ছে বাফার দ্রবণের কথা বলতেছিলাম, তখন বলছিলাম CH3COOH, হ্যাঁ, এটারে কি বলে, ইথানোয়িক অ্যাসিড, তাই না? এটার আরেকটা নাম কি বলো, ইথানোয়িক অ্যাসিড। এটাকে আরেকটা নামে বলে কি, এসিটিক অ্যাসিড। এসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড যাই বলো, এটা হচ্ছে এখানে আমার মৃদু। তাছাড়া আমাদের বই আরেকটা খুব বেশি পরিমাণে আছে, HCOOH, তাকে কি বলে, মিথানোয়িক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড। এটার আরেকটা নাম কি, মিথানোয়িক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড। আচ্ছা দেখো একটা কথা, যে আমি এতক্ষণ এরকম বক বক করতেছি,
বক বক করার কারণ হচ্ছে তোমরা বারবার বলো বেসিক থেকে পড়ান, বেসিক থেকে পড়ান। এই জন্য বেসিক গুলা দেখে আমি শর্টে কিন্তু আবার এক কথায় বলে দিব, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। তারপরে আসো, আর এটারে বলে হচ্ছে ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটা আমরা জানি, এটা আমরা দেখছিলাম যে এটা কোথায়, ওই যে রক্তের কথা বলা ছিল না, রক্তের মধ্যে কিন্তু এই ফসফরিক অ্যাসিডের কথাটা ছিল। আচ্ছা, এবং তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলা, যেগুলা দিয়ে হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষিত হবে না। আচ্ছা, এই যে এরকম বলতেছি বা এই জিনিসগুলো বারবার বলার কারণে কি হবে জানো, মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে। আমি বলবো আমার ক্লাস করার সময় তোমরা খাতায় কিছু লিখবা না, শুধু শুনতে থাকবা, শুনবা, আর যা লেখার আমি এখানে লিখিয়ে দিব। তোমাদেরকে স্লাইডগুলো পাঠানো হবে, দেন তোমরা শুধু স্লাইডগুলো এখানে দেখবা, একবার চোখ বোলাবা, চোখ বোলাইলেই এনাফ। বুঝতেছো? এখন দেখো, এই যে কথাগুলো বলতেছি, এটার একটা প্রমাণ আমি দেখাই যে তোমরা আসলে সলভ করতে পারবা। আচ্ছা, এই যে দেখো, শোনো, আবার তো বলবা যে কি শুধু শুধু বক বক করে, আদৌ কি জিনিসগুলো আসবে কিনা এইটু প্রমাণিত দেখায়নি। এটা গত বছর আসছে হচ্ছে জেআইইউতে, গত বছর, কিন্তু গত বছর এই জিনিসটা আসছে। দেখো, আমি যে কথা বলি, এই কথা বললেই জিনিসটা দেখে আনসার করে ফেলা যাবে। তো কি এখানে বলা আছে, কি নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তোমরা আনসার করো যে নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা কি হওয়া উচিত? এতক্ষণ যে বকবক করলাম, কি হওয়া উচিত বলো তো? এই তো শারাফুল ইসলাম বলছে হ্যাঁ জি বস। এই যে শারাফুল ইসলাম বলছে যে ডি হবে, রুমিয়া সুলতানা বলছে ডি, সিফাত বলছে ডি। সাবাস, এটা আসলেও ডি হবে, কারণ তীব্র তড়িৎ বিশ্লেষণ মানে কি, আমরা দেখবো কোশ্চেনের মধ্যে তীব্র এসিড অথবা তীব্র ক্ষার আছে কিনা, অথবা তীব্র এসিড তীব্র ক্ষার দেওয়ার উৎপন্ন লবণটা আছে কিনা। একবার যদি শুধু রিডিং দেই, অন্যগুলা যদি ভাই নাও পারে, আমি দেখতেছি এখানে HCl, এটা তো তীব্র এসিড, তাই না? এই যে আরতি সাহা বলছে, প্রতাপ মন্ডল বলছে, তামিম ইকবাল বলছে, জান্নাতুল ফেরদৌস বলছে, সৌরভী জাহান বলছে, এই তো সাবাস। এই যে, তো দেখো এই জিনিসগুলা যে আমি বলতেছি, তার মানে এইগুলা কিন্তু জিনিসগুলা কি হাবিজাবি কোনো কথাবার্তা না, শুধু ওই কথাটা মাথায় মনে রাখলেই গত বছরের আশা। তার মানে তুমি এখন বৈশাখ পরীক্ষা দিলে কিন্তু ধরতে পারো যে তুমি গত বছর পরীক্ষা দিলে এটা আনসার করতে পারতা, মানে আমার ক্লাসটা করে গেলে। এমন দাঁড়াইতেছে না কথাগুলা? আচ্ছা, দেখো, তার মানে আনসার কি হইতেছে বলো, এখানে হচ্ছে HCl। তারপরে এখানে আছে শিখা পল বলছিল, সৌরভী বলছে, প্রশান্ত বলছে, সাবাস, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এখন দেখো, এখন ঠিক সেম, এখন কি বলতে পারতো না যে আসলে কোন নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? আচ্ছা, এটা কি বলতে পারতো না নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? আমি যে উদাহরণগুলো লিখছি ওইটা নিয়ে তো আপনারা এতদিনে আসলে কনফিডেন্স হয়ে গেছে যে ওই উদাহরণের বাইরে কিন্তু আর আসতেছে না, ওই জিনিসগুলো শুধু মাথায় মনে রাখলেই হবে। ঠিক আছে? আর এইগুলা এক্সট্রা পেঁচালগুলো পারতেছি শুধু একটু বেসিক থেকে, যেন মনে হয় যে আরে এই জিনিসটা তো আমার নখদর্পণে আছে, তার মানে এগুলা কিছুই না, এগুলা কিছুই না। এই কারণে একটু পেঁচাল বেশি পারবো, কিন্তু শর্টকাটটা অবশ্যই বলে দিব। শর্টকাটটা কি এটার ক্ষেত্রে টোটাল যদি বলি, এতক্ষণ পর্যন্ত পেঁচাল পারানোর যে টোটাল শর্টকাটটা কি ছিল, তীব্র তড়িৎ বিশ্লেষণ যদি বলে কোশ্চেন থেকে দেখবো যে এখানে কি তীব্র এসিড আছে কোনটা, তীব্র ক্ষার আছে কোনটা, দেন তীব্র ক্ষার আর এসিড দ্বারা গঠিত লবণ আছে কোনটা, শেষ। তাইলে কিন্তু হইতেছে। তারপরে আস, আচ্ছা, এখানে একটা কথা বলছো, এখানে হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ বলে এটাকে। ঠিক আছে? সক্রিয়তা সিরিজ অনুসারে উপরে যে জিনিসটা থাকে ওইটার অবশ্যই কি হবে বলো, ধাতব ধর্মটা এখানে অবশ্যই বেশি। এটার জন্য একটা ছন্দ ফলো করে আর কি, তো ছন্দটা আমি এখানে লিখে দিতেছি, ওই ছন্দটা তোমরা এখানে দেখবা। এখানে ছন্দের মধ্যে হয়তো বা সবগুলা এখানে ইনক্লুডেড হবে না, সবগুলা ইনক্লুডেড হবে না, কিন্তু ওই ছন্দগুলা ব্যবহার করে ম্যাক্সিমাম এখানে কভার হয়ে যায়। তো ছন্দটা হচ্ছে এটা, দেখো এরকম করে বলে, আচ্ছা সাদা নিচ্ছি, এই হচ্ছে
বলছে লিকে কানা মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। দেখো কি বললাম এখানে, এখানে বলতেছে লি কে, লি দ্বারা কি বোঝায় লিথিয়াম, কে দ্বারা এই যে কে পটাশিয়াম, কা দ্বারা এই সিএ মানে হচ্ছে ক্যালসিয়াম, না দ্বারা এই হচ্ছে Na না তাই না সোডিয়াম, তারপর মেগাইবার দ্বারা এখানে ম্যাগনেসিয়াম, এই যে এলও বলছে তার মানে হচ্ছে এই যে Al, যেন বলছে এ হচ্ছে Zn, ফিরে এই যে Fe ফেরাম যেটা, সোনা পাবে আমরা জানি সোনার সংকেত, পাবে দ্বারা হচ্ছে পিবি, হাই দ্বারা হচ্ছে এখানে হাইড্রোজেন, কোথাকার দ্বারা হচ্ছে এখানে কি সিইউ কপার, হাজি দ্বারা হচ্ছে এখানে আমার কি মার্কারি, এ হচ্ছে আজ দ্বারা দেখো এজি আজ বলা যায় তার মানে এটা হচ্ছে সিলভার, পেটাবে এখানে হচ্ছে পিটি প্লাটিনাম, আমায় এই হচ্ছে এই। আচ্ছা তার মানে এখানে বলতেছে লি কে কানা মেকাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পেটাবে আমায়। এই হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ যেটা ছিল। হ্যাঁ অবশ্যই এটা এই দিক বরাবর সাইন, অবশ্যই এটা এই দিক বরাবর সাইন না। আচ্ছা এখান থেকে স্ট্রেট লাইন ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা দেখো এই জায়গাতে এই হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজের কথা বলছে। আরে এই সৌরভ আহমেদ এর আবার কে, এই সেখানে বিয়ের কথা বলতেছে আচ্ছা দেখো তারপরে দেখো এখানে হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ, এখানে লিথিয়াম সবার উপরে আছে। এখন এটার মধ্যে যদি তাকায় দেখো আসলে অনেকগুলো কমন পড়ে যায়, দুই একটা এক্সট্রা থাকে। এখানে লিথিয়ামের কথা বলা হয়েছে, পটাশিয়ামের কথা বলা হয়েছে, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রনের কথা বলা হয়েছে, কোবাল্টের কথা বলা হয়েছে কি না কোবাল্টের কথা বলা হয় নাই। দেন এখানে হচ্ছে টিনের কথা বলা হয়েছে, লেডের কথা বলা হয়েছে, হাইড্রোজেনের কথা বলা হয়েছে, দেন কপারের কথা বলা হয়েছে, মার্কারি, সিলভার পেটাবে আমায়। দেখো অনেকগুলো এখানে আসছে, দুই একটা এখানে এক্সট্রা আসছে, ওই এক্সট্রা গুলো এখানে মনে রাখা যাবে ইজিলি, তবে এই জিনিসগুলোর মধ্যেই টোটালি কভার হয়ে যায়। তো কি বললাম যে প্যাটার্নটা এখানে আমরা ফলো করার চেষ্টা করবো, লি কে কানা মেকাইবার এলো যেন ফিরে পাবে হায় কোথাকার হাজি আজ পেটাবে আমায়। ঠিক আছে এই তো সারাফুল ইসলাম বলছে হ্যাঁ ক্লিয়ার বস, সাবাস, তাহলে আমি আর একটু আগাইতে পারি। প্রথম আলো বলছে নাটক হচ্ছে নাকি এখানে। আচ্ছা ঠিক আছে দেখো এই হচ্ছে সক্রিয়তা সিরিজ অনুসারে। হ্যাঁ এখন ওই যে উপরের যেগুলো আছে দেখো, বিজারণ মানে কি বলতো, জারণ মানে ছাড়ন, আর বিজারণ মানে কি বলতো গ্রহণ। এখন বিজারণ ক্ষমতা বেশি এই কথাটার মানে কি, বিজারণ ক্ষমতা বেশি এই কথাটার মানে কি, তাহলে সে কত তাড়াতাড়ি হচ্ছে কি করতে পারবে বলতো, গ্রহণ করতে পারবে, তাই না? এটারে বিজারণ ক্ষমতা বলে। আচ্ছা এটা নিয়ে সুন্দর একটা কথা আছে যে দেখো কথাটা হচ্ছে, এটা হচ্ছে আমি আবার বলবো পরে বলবো, তবে হচ্ছে এটা এখনো যদি একটু দেখে রাখতে চাও, যে এমন একটা কোশ্চেন করে, ধরো আমি একটা র্যান্ডম একটা কোশ্চেন করলাম যে কি এই জিঙ্কের পাত্রে
জিঙ্কের পাত্রে এ হচ্ছে আয়রন রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা। দেখো এরকম একটা কোশ্চেন করছে, তো এটা বললে তো তুমি বলবা যে ভাই আমরা তো ওই একাডেমিকে পড়ে আসছি যে E1 এর মান বড় বেশি ছোট টোটো হইলে আমি বলবো যে এখানে রাখা যাবে বা রাখা যাবে না, মানে ইন আউট সেলের মান এগুলা ছাড়াও বলা যায়। এটা একটু বলি, হ্যাঁ এটা অবশ্য আবার সামনের ক্লাসেও বলবো। হঠাৎ করে এটা দেখার পর মনে পড়লো যে একটু বইলা রাখি, একটু অ্যাডভান্স হয়ে যাও, পরে আবার তো বলতেছি। দেখো জিঙ্কের পাত্রে আয়রন রাখা যাবে না, এবং এটা দ্বারা খুব সুন্দর একটা জিনিস চিন্তা ভাবনা করে বলা যায় যে মাথার উপর বেশি প্রেশার না নিয়ে বলা যায়, যদি আমি সক্রিয়তা সিরিজটা পারি তাহলে প্রেশার না নিয়ে পড়া যায়। তুমি আমি যদি যখন কোশ্চেনটা করি, কোশ্চেনটা করলে কার কার কথা বলছি, জিঙ্কের কথা বলছি আর হচ্ছে কি আয়রনের কথা বলছি, তাহলে এই জায়গা থেকে তুমি জিঙ্কটাকে হচ্ছে মার্ক করো। হ্যাঁ এ হচ্ছে তুমি জিঙ্কটাকে মার্ক করো, এ হচ্ছে আমি জিঙ্কটাকে মার্ক করলাম। আচ্ছা জিঙ্ক মার্ক করা শেষ, তারপর এখানে আয়রনের কথা বলছি, তুমি এখানে আয়রনটাকেও এখানে মার্ক করতে পারো, এ হচ্ছে আয়রনটাকেও মার্ক করলাম। এইবার যেই জিনিসটা দেখো, কার পাত্রে রাখবো, জিঙ্কের পাত্রে। তার মানে ধরো আমি একটা পাত্র আঁকতেছি, এই হচ্ছে সেই আমার পাত্র, যেই জায়গাটার মধ্যে হচ্ছে আমি কি রাখবো, এর ভিতরে হচ্ছে আমি কি জিঙ্কে রাখবো, সরি এটা হচ্ছে জিঙ্কের পাত্র, এখানে হচ্ছে আমি কি রাখবো আয়রনটা রাখবো। আচ্ছা আচ্ছা বাংলা সিনেমার মধ্যে ব্যাপারটা কি হয় যে যদি হচ্ছে কি হয় যে নায়িকা বড়লোক হয়, ওভারঅল সবসময় নায়িকা বড়লোক হয় এবং নায়ক হচ্ছে গরিব হয়। তো নায়ক গরিব হলে কি হয়, এখানে নায়িকার বাপের একটা কমন ডায়লগ থাকে যে তুই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস কই পাইলি। ঠিক আছে, তা এরকম একটা কোশ্চেন থাকে যে হচ্ছে তুই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহসটা কই পাইলি। এর উপর শুধু বেস করে তুমি এখানে আনসারটা করতে পারবা, যেইটা আসুক যা আসুক তাই দিয়ে তুমি আনসার করতে পারবা। তার মানে এই কথা দ্বারা আসলে আমি কি বুঝাইতে চাইলাম, এই কথা দ্বারা আমি আসলে এটা বুঝাইতে চাইছি যে এই হচ্ছে আয়রন আছে, দেখো আয়রন এর উপরে যা আছে তাকে সে রাখতে পারবে, কিন্তু নিচের কেউ আইসা, নিচের বামন আইসা চাঁদে হাত দিবে এটা হইতে পারে না। ঠিক আছে, তো বামন আইসা চাঁদে হাত দিবে মানে নিচ থেকে তার উপরে রাখা হবে এটা হইতে পারে না। যেমন আমি জিঙ্কের কথা বলি, জিঙ্কের যদি পাত্র হয় সে উপরের গুলাকে রাখবে, কিন্তু নিচের কেউ আইসা তার উপরে বসবে হইতে পারে না, মানে নিচের গুলো হচ্ছে বামন হয়ে আসে চাঁদে হাত দিতে পারবে না, উপরে যাইতে পারবে না। তো কোশ্চেনটার মধ্যে কি বলছিলাম, জিঙ্কের পাত্রে আয়রন রাখা যাবে কিনা, তার মানে এটা তো হচ্ছে এখানে আমার জিঙ্কের পাত্র, এখন তার উপরে কারা কারা বসতে পারবে, তার চেয়ে বড় লোক যারা তারা বসতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা হচ্ছে কি তার চেয়ে নিচের লেভেলে আছে, বামন বামন হয়ে আসে হচ্ছে কি করতে পারবে না, চাঁদে হাত দিতে পারবে না, তার মানে নিচ থেকে এসে সে উপরে এসে বসতে পারবে না। দেখো তো আয়রনটা কি জিঙ্কের নিচে না উপরে, নিচে, তাহলে সে অবশ্যই কি বলবে এখানে বামন, সে বামন হয়ে কি চাঁদে হাত দিতে পারবে, পারবে না। তার মানে এখানে পাত্রে রাখা যাবে না, এখানে পাত্রে রাখা যাবে না। এটা যে বললাম বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না, এটা কি বুঝছো? এই তো মারুফা আক্তার সুন্দর করে এটা লিখে দিস। এই যে আমি বুঝে বললাম যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না, এই জিনিসটা বুঝছো কিনা বলো তো, একটু কমেন্ট করো তো। এই তো তামিম বলছে ক্লিয়ার ক্লিয়ার, সাবাস। এই তো সিফাত বলছে বস, প্রশান্ত পোদ্দার বলছে জি বস। ওকে বস, তার মানে আমি বুঝাইতে পারছি। এখন তোমাদেরকে একটা দেওয়া উচিত আমার, তোমরা যে যে বললা এটা আমার একটা দেওয়া উচিত। কি বলবো আমি এখন, র্যান্ডম মাথায় যা আসতেছে তাই দিই।
বলো যে ক্যালসিয়ামের পাত্রে টিন রাখা যাবে কিনা। এই তো তারপরে প্রথম মনে বলছে ক্লিয়ার ভাই, মারুফা বলছে বস, জান্নাতুল ফিরদৌস বলছে বস, শারাফুল বলছে বস, রাহুল রয় বলছে হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তো এটা আনসার দেওয়া শুরু করছে হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবাল বলতেছে রাখা যাবে না, প্রথম আনসার দিছে। রুমায়া বলতেছে না, প্রশান্ত পোদ্দারও বলতেছে যে না রাখা যাবে না। এই সবাই যে কমেন্ট করতে হবে, তাহলে আমি যে এত কষ্ট করে পড়াইতেছি তাহলে এটার ফলস্বরূপ আমি কি পাইলাম, আমাকে বুঝতে হবে যে তোমরা বুঝতেছো কিনা। বুঝলে সবকিছু এখানে মাফ। তারপরে দেখো এতে রাখা যাবে না, শারাফুল বলছে না, জান্নাতুল ফেরদৌস না, এ তো সাবাস। তার মানে কেন রাখা যাবে না, আমরা যদি আবার এখানে চলে আসি দেখতেছি কি কি জানি বলছিলাম হচ্ছে এখানে এই যে দেখো টিনের কথা বলছি, টিন আছে হচ্ছে এইখানে, ক্যালসিয়াম আছে হচ্ছে এইখানে। ক্যালসিয়ামের পাত্রে সে বামন হয়ে কি চাঁদে হাত দিতে পারবে? না 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 না, সে বামন হয়ে চাঁদে হাত দিতে পারবে না। তার মানে এখানে রাখা যাবে না, এটাই হচ্ছে আনসার। এখন এটা কি নোটটা আমরা কি লিখে রাখবো, বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না। দেয়া যাবে না। বুঝছো কথাটা? তারপরে সৌরভী বলছে না। আচ্ছা ঠিক আছে, সাবাস। তারপরে যাই। এখন আজকে আমরা হচ্ছে এই কিউ ইকুয়াল এনইএফ, তো আমি আগেও কিন্তু বলে আসছি যে কিউ ইকুয়াল এনইএফ দিয়ে তুমি এখানে 80% ম্যাথ করে ফেলতে পারবা, মানে অ্যাডমিশনে আসা 80% ম্যাথ করে ফেলতে পারবা। এটার আজকে প্রমাণ দেখব যে শুধু যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে পারবা এমন না, এগ্রিতে আসা কোশ্চেন সলভ করতে পারবা। যদি মেডিকেলে কোশ্চেন, মেডিকেলে দুই একটা রাখছি, আচ্ছা যাই হোক, আরো অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন হোক না কেন, কুমিল্লা হোক চট্টগ্রাম হোক, সবগুলো সলভ করতে পারবা। এটার একটা আজকে প্রমাণ দেখব। তো এই পার্টটুকু, হ্যাঁ দেখো, তো কিউ ইকুয়াল এনইএফ এটা আসলে কি ছিল, এটা যদি একটু মনে করায় দিয়ে আবার শুরু করি তাইলে ভালো হয়। দেখো এখানে কিউ দ্বারা, প্রথম কথা যদি বলি, এখানে কিউ দ্বারা কি বোঝাচ্ছিল, কিউ দ্বারা এখানে চার্জের পরিমাণ না, এই হচ্ছে চার্জ। আচ্ছা, তারপর এখানে এন দ্বারা হচ্ছে মোল সংখ্যা, এন দ্বারা বোঝাচ্ছিল মোল সংখ্যা। ই দ্বারা বোঝাচ্ছিল বলো কি, এই হচ্ছে তুল্য সংখ্যা। এবং তুল্য সংখ্যা নিয়ে আমরা আরো বিস্তার অনেক কথা বলবো। এই এফ দ্বারা বোঝাচ্ছিল ফ্যারাডে, যেটা হচ্ছে আমি আবার এখানে লিখে রাখছি, যে হচ্ছে কি 1 ফ্যারাডে ইকুয়াল হচ্ছে কত, 96,500 কুলম্ব। আচ্ছা দেখো তো এই ওভারঅলের উপর আমি মোল সংখ্যা যেটা ছিল, মোল সংখ্যা যেটা ছিল এন বলতেছি, এটাকে আমরা এরকম বলতে পারতাম যে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম। এম দ্বারা হচ্ছে সেই ভর ইন্ডিকেট করতো, এম, এই এম দ্বারা কি বোঝায়, আণবিক, পারমাণবিক বা হচ্ছে আণবিক ভর, হ্যাঁ দুইটাই লিখে রাখি। দেখো এই জিনিসগুলো যেহেতু তোমরা জানো, অবশ্য আমি জানি, তবে যে জিনিসটা যেহেতু নোট আকারে যাবে এই জন্য লিখে রাখতেছি, যেন তোমাদের হচ্ছে রিভাইজ দিতে ইজি হয়। আণবিক ভর তোমাদের খাতা কলম ধরতেই হবে না, সব আমি লিখে দিতেছি, শুধু ওইখানে নিজের মতো করে পড়বা। দেন এটা বেশি ভালো হয়, স্লাইডগুলো হচ্ছে নিজের মতো করে আবার হচ্ছে খাতায় নোট করে রাখবা। এখানে আস, এ হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ। তো এন এ তো আমরা আসলে জানি যে এন এটা কি ইন্ডিকেট করে, এই এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাটা ইন্ডিকেট করে। আর এই এন দ্বারা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা। এখানে আমরা এস ভি এটা জানি, এই এস দ্বারা হচ্ছে ঘনমাত্রা ইন্ডিকেট করে না, এই ভি দ্বারা আয়তন। এবং এই কোশ্চেনে যখন আমরা আনসার, যখন আমরা এই সূত্রে বসাইতে যাব অবশ্যই লিটারে বসাইতে হবে। এই কারণে কিন্তু এখানে দেখো আমি লিটারটা লিখে দিছি যে
ছোট করে এল লিখে দিছি, লিটারে বসায় তারপরে দিতে হবে। এবং এইখানে আরো অনেক অনেক জিনিস ছিল, কিন্তু আমি বলবো যে আচ্ছা থাক, ওই জিনিসগুলা লাগবে না আর কি, সত্যিই লাগবে না। আচ্ছা তারপরে আসে এখানে, তাহলে এই জিনিসটা আমি একটু মার্ক করে দিলাম এরকম। এই ছিল আমাদের এখানে এনটা। দেন এখানে ভরের কথা যদি বলি, এই হচ্ছে ভর, এই হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, আণবিক আর হচ্ছে পারমাণবিক ভরের কথা, এটা হচ্ছে সেই ঘনমাত্রা, এখানে হচ্ছে সেই আয়তন। আচ্ছা ঠিক আছে, এবার করা যায়। এবং আজকে আমরা কিছু হ্যান্ড ক্যালকুলেশন দেখবো, হাতে হাতে কিভাবে করা যায়, কোশ্চেনগুলো সলভ করা যায়। এই এতটুকু ধারণা আমাদের ছিল। এবং এখানে কিউ ইকুয়াল আইটি, যে জিনিসটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। কোন কথাটা পড়ে আসছি? এই যে এটা, যে এখানে আমরা পড়ে আসছিলাম আই ইকুয়াল এই কিউ ডিভাইডেড বাই টি, তাই না? একক সময়ে চার্জের যে পরিবর্তন হইতেছে তাকেই তড়িৎ প্রবাহ বলতেছে, এটা আমরা পড়ে আসছি। এবং এখান থেকে তাহলে এখানে কিউ ইকুয়াল কি বলা যাইতেছে? আইটি বলা যাইতেছে। তাহলে এটা শুধু শুধু লেখার দরকার নেই, এবং এই জিনিসটা আমরা জানি। আচ্ছা এখানে ওই টি দ্বারা এখানে কি সেই সময় ইন্ডিকেট করে, এবং এখানে আই দ্বারা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা একটু সলভ করি। শুধু এটার উপর বেস করে যে হচ্ছে কত কিছু করা যায় এটা আমরা আসলে দেখব। আচ্ছা ভালো একটা কোশ্চেন করছে, দেখো তো এইটা আসছে। হ্যাঁ, এখানে কোশ্চেনটা বলছে, এটা আসছিল মেডিকেলে, তড়িৎ সুপরিবাহী নয় বলছে, তড়িৎ সুপরিবাহী নয়। এই যে এই কথাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, নয়। আচ্ছা এখন আমরা দেখো এরকম একটা কথা বলতেছিলাম, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর আরেকটা হচ্ছে কি বলতো অপরিবাহী, এরকম তিনটা কথা শুনছি। এখানে আমি দেখতেছি, দেখো অ্যালুমিনিয়ামের কথা বলা আছে। এই হচ্ছে সে আমার অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, তার মানে 100% শিওর সে হচ্ছে কি ধাতু যেগুলো আছে এগুলো তো তড়িৎ পরিবহন করবেই। তারপরে এখানে আসতেছে হচ্ছে কপার, এইটাও একটা হচ্ছে ধাতু, সেও তড়িৎ পরিবহন করবে। এই হচ্ছে সেই কার্বন, এটা ধাতু না, এটা হচ্ছে অপধাতু। আর হচ্ছে সিলভার, এবং আমরা জানি যে আসলে এই সিলভারের মধ্য দিয়ে হচ্ছে কি তড়িৎ পরিবহন করে, এটাও একটা ধাতু। এখন আস একটা কথা যদি বলি, এখানে একটা কথা যদি বলি, দেখো করতে পারো কিনা। দেখো এখানে কিন্তু সুপরিবাহী বলে নাই, বলছে সুপরিবাহী নয়। তখন আনসারটা কি হয়? আমাদের যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণীর বাম দিকে যেগুলো আছে ওইগুলো হচ্ছে ধাতু, আর যতই আমি ডান দিকে যাইতে থাকবো ওইগুলো হচ্ছে কি বলতো অধাতুতে কনভার্ট হবে। তার মানে এখানে লিখে দিতেছি। হ্যাঁ, এই হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণীর পর্যায় সারণীর বাম দিকের গুলো হচ্ছে ধাতু, এবং ডান দিকের গুলা অধাতু। ডান দিকের গুলো হচ্ছে অধাতু, এবং মাঝামাঝিতে যেগুলো থাকে, এখন মাঝামাঝি বলতে কিন্তু তোমরা ডি ব্লক চিন্তা করো না, ডি ব্লক নিচে পড়ে গেছে। মাঝামাঝিতে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে অপধাতু। এখানে বলছে সুপরিবাহী না। এখানে আরো একটা কথা লিখে রাখি, এই যে ধাতুগুলা আছে, ধাতুগুলা কি তড়িৎ সুপরিবাহী, সুপরিবাহী। অপধাতু যেগুলো আছে এক কথা, আর একটা হচ্ছে কি অধাতু। অধাতু হচ্ছে কি তড়িৎ অপরিবাহী, তড়িৎ অপরিবাহী।
তার মানে একটা ছিল তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অপরিবাহী। তার মানে অপধাতুগুলা কিছু কিছু সময় সে তড়িৎ সুপরিবাহী, কিছু কিছু সময় সে তড়িৎ হচ্ছে কি বলে হতো অপরিবাহী। তার মানে এখানে আমি কি বলতে পারি, পরিবাহী অথবা অপরিবাহী। অপরিবাহী তার মানে সে দুইটাই কিন্তু হইতে পারে। এখানে হচ্ছে তখন আমার শর্ত অ্যাপ্লাই করতে হবে। এবার কোশ্চেনটার দিকে তাকাই। কোশ্চেনের মধ্যে বলছে কোনটা সুপরিবাহী নয়, তার মানে বুঝতেছি এখানে হয় অপরিবাহী খুঁজতে হবে অথবা অপধাতু যেটা আর কি, যেটা কিছু কিছু সময় পরিবাহীর মতো আচরণ করে, আবার কিছু কিছু সময় অপরিবাহীর মতো আচরণ করে, তাকে খুঁজতে হবে। আমি যখন এখানে দেখতেছি দেখি কপার, হ্যাঁ এটা তো ধাতু, তড়িৎ সুপরিবাহী। অ্যালুমিনিয়াম, হ্যাঁ সিলভার, হ্যাঁ। কার্বন যে জিনিসটা আছে, এই কার্বনটা কি করে বলতো, কার্বনটা হচ্ছে তোমার অপধাতু। এখন সে যেহেতু অপধাতু, অপধাতু অপধাতু হলে সে কি হবে বলো, টোটালি এখানে কি পরিবহন করবে না। তার মানে এখানে আমার আনসার কি হওয়া উচিত, আনসার হচ্ছে খ। দেখি তো কে কে আনসার দিছে। প্রথম আনসার দিছে হচ্ছে তামিম ইকবাল, বি, ঠিক আছে সাবাস। তারপরে সিফাত, জান্নাতুল ফেরদৌস দিছে। তারপরে হচ্ছে হ্যাঁ প্রতাপ মন্ডল দিছে, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে। এই তো সাবাস, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এখানে দেখো ওই জান্নাতুল ফেরদৌস একটা সুন্দর একটা কথা বলছে, সকল ধাতু সুপরিবাহী। হ্যাঁ এটাই আমরা বলছি তাই না, যে এখানে সকল ধাতু হচ্ছে কি বলতো তড়িৎ সুপরিবাহী। এটা কিন্তু আমরা এখান থেকে মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, তারপর এটাতে আস। এখন এটাও মেডিকেলে আসছিল, দেখো মেডিকেলে হচ্ছে এরকম টুকটুক কোশ্চেন আসে, যে টুকটুক কোশ্চেন গুলো হচ্ছে আমাদের মুখ দিয়ে চলে আসে আর কি, এমন এমন জিনিসগুলো আসে। বলছে 1 ফ্যারাডে সমান কত কুলম, এটা আনসার করো তো। এখানে 2 এর আনসারটা কি হবে? আচ্ছা সিফাত সুন্দর একটা কোশ্চেন করছে। আচ্ছা মারুফ আনসার দিছিল কার্বনের কথা। এখন সিফাত একটা কোশ্চেন করছে, ভাইয়া তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ বিশ্লেষ্যতা এই দুইটা জিনিস কি এক? দেখো তড়িৎ পরিবাহিতা থাকে কার, তড়িৎ পরিবাহিতা থাকবে হচ্ছে ওই যে ধাতু যেগুলা আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারতেছে, ঠিক আছে, যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারতেছে, এটা হচ্ছে তড়িৎ পরিবহনটা আসবে, বা তড়িৎ পরিবাহিতা এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হইতেছে, এই প্রক্রিয়াটারে বলবো হচ্ছে তড়িৎ পরিবাহিতা। দেন তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, তড়িৎ বিশ্লেষ্য মানে কি, মানে ছড়ায় পড়তেছে, যে একটা হচ্ছে বিশ্লেষিত হওয়া আর একটা রান করা, দুইটা কিন্তু সেম জিনিস না। এই যে কারেন্টের তার দিয়ে হচ্ছে যাচ্ছে, কারেন্টের তার দিয়ে হচ্ছে তড়িৎটা পরিবাহিত হইতেছে, এটারে আমি বলবো না তড়িৎ বিশ্লেষ্যতা, এটারে বলবো না। যেটা ছড়ায় পড়তেছে ওইটারে বলবো। এখন কোনটা ছড়ায় পড়তেছে, দেখো কোনো একটা সলিউশন লাগবে এখানে, সলিউশন ছাড়া তো এখানে ছড়ায় পড়ার অপশন আসতেছে না, ঠিক আছে। ওই বিশ্লেষ্যতা হচ্ছে, এখন বিশ্লেষ্যতার মধ্যে কিন্তু আবার ওই অ্যানোড ক্যাথোডের চিন্তা ভাবনা চলে আসে। ওইখানে কিছু পরিমাণ হচ্ছে কিছু দণ্ড থাকবে, যে জিনিসটা হচ্ছে ক্ষয় হয়ে যাবে, আর কিছু জিনিস থাকবে যার উপরে হচ্ছে কি সেই হচ্ছে জমাট বেঁধে যাবে। আচ্ছা আচ্ছা এখানে আনসার দিস, দেখো প্রশান্ত পোদ্দার বলছে সি, 96,500 কলম না 1 ফেরাডে। তারপর এখানে তামিম বলছে, সারাফুল বলছে, আমির হামজা বলছে, সিফাত বলছে, জান্নাতুল বলছে, শিখা বলছে, রাহেলা বলছে, সৌরভী বলছে, মারুফা বলছে। এই তো সাবাস। এই যে তো তার মানে আসলে দেখতেছি আমরা ক্লাসে যদি একটু মনোযোগ দেই, তাহলে ওই মেডিকেল বলুক বা আমরা আসলে ডাবির কোশ্চেন গুলো সলভ করবো, বাইরের কোশ্চেন গুলো সলভ করবো, দেখবো সবগুলা কোশ্চেন ইজিলি আসলে আনসার করা যাইতেছে, তাই না? মানে এখানে আনসারটা কি বলো, এখানে আনসারটা হচ্ছে এই হচ্ছে 96,500 কলম গ। যারা আনসার দিছ আনসার সঠিক। তারপরে আস, এবং এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো এই জিনিসটাকে আসলে আমরা আদৌ সলভ করতে পারি কিনা, যে তাও আবার ওইখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নাই। এখন আমরা কেউ কেউ ক্যালকুলেটারে হাতও দিব না, এবং ক্যালকুলেটারে হাত না দিয়ে কিভাবে সলভ করা যায় সব আমি দেখাবো। তবে আমি যেই সূত্র বলি ওই সূত্র দিলে হচ্ছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে আর কি, এক সূত্র দিয়ে অনেক কিছু কভার হয়ে যাবে। এই জন্য আমি যা বলি তা এখানে ফলো করতে হবে। এখন দেখো যে কত মোল কপার জমা হবে এটার কথা বলছি। তো দেখো আমরা তো আসলে কিউ ইকুয়াল এন ছাড়া কোনো কিছু শিখাই নাই, তাহলে অবশ্যই
আমি যদি এখন এটা ছাড়া অন্য কিছু সূত্র লিখি তাহলে এটা আমার জন্য আসলে ঘোর অন্যায় হবে। তো আমি আসলে এই অন্যায়টা করতে চাচ্ছি না, আমি আমার ট্র্যাকেই থাকতে চাচ্ছি। আসো ট্র্যাকটা ফলো করি তাইলে। তো ট্র্যাকটা ফলো করতে চাইলে আমি বলবো কিউ ইকুয়াল NEF। আচ্ছা, আমার কাছে জানতে চাইছে কি, শুধু মাথায় একটু চিন্তা করবা যে আসলে কি জানতে চাইছে। আমি দেখতেছি আমার কাছে বললো যে কত মোল কপার জমা হবে। আমার কাছে এই জায়গায় এন এর মান জানতে চাইছে, এতটুকু ঠিক আছে। আমার কাছে দেয়া আছে কি এটা দেখতে হবে। এখন কি দেয়া আছে আমি একটু যদি মার্ক করি, এখানে দেখতেছি 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত হয়, তার মানে এই জায়গাটাতে আমার কিউ এর মান দেওয়া আছে। ঠিক আছে কথা, এবার শুধু বসায় দিব আর কিছু না। এখন বসাইতে গেলে কি হয়, কিউ এর মান এখানে দেওয়া আছে 1 ফ্যারাডে। তো আমি যদি চাই যে ফ্যারাডেকে ফ্যারাডের মতো রাখবো, রাখতে পারি। আমি যদি চাই ফ্যারাডেকে কোলম্ব আকারে রাখবো, ওইটাও রাখতে পারি। এখন আমি ফ্যারাডেকে ফ্যারাডে আকারে রাখলাম, ইন্টু হচ্ছে এখানে সেই ফ্যারাডে, কারণ আমরা জানি 1 ফ্যারাডে ইকুয়াল 96,500 কুলম্ব। ইকুয়াল এখানে এন এর মান তো আমার জানতেই চাইছি, তুল্য সংখ্যা না। এখন আমার কাছে সলিউশন দেওয়া আছে কপার সালফেট। এটা দেখে তোমার কাছে কি মনে হয় যে এখানে তুল্য সংখ্যাটা কত? হ্যাঁ, তুল্য সংখ্যাটা কত? অনেকবার আমরা বলছি না, কিন্তু আমি আবার বলতেছি যে এখানে যেহেতু বলা আছে এই হচ্ছে কপার সালফেট। দেখো আমরা তো জানি যে আসলে এখানে কপার কি 2+ এবং সালফেটও হচ্ছে কি বলতো 2-। যদি দুইটা জিনিস সেম হয় তখন তুল্য সংখ্যা ওইটাই হয়, মানে জারণ সংখ্যা দুইটা যদি সেম হয় তুল্য সংখ্যা ওইটাই হয়। তাহলে এখানে আমি বলবো কি এখানে তুল্য সংখ্যাটা কি, এ হচ্ছে 2। তো এখন একটা কোশ্চেন আসে না, যদি চেঞ্জ থাকতো তাহলে কি হইতো, তাহলে দুইটাকে গুণ করে দিতাম, ওইটাই হইতো তুল্য সংখ্যা। যেহেতু এখানে সেম আসে তাহলে কি সেম জিনিসটাই আমি রাখবো, এ হচ্ছে এখানে রাখলাম। তাহলে তুল্য সংখ্যা এখানে আসতেছে হচ্ছে 2 ইন্টু এই ফ্যারাডের এখানে আমি এফটা রাখলাম। এবার আমি যখন এখানে সলভ করতে যাবো, দেখো এখানে বলতেছি এখানে এফ কাটা এফ কাটা, তাহলে হিসেবে কি দাঁড়াইলো, এন ইকুয়াল আসতেছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 মোল, তাই না? 1 ডিভাইডেড বাই 2 মোল। আচ্ছা, আচ্ছা তাহলে এখানে কি 1 ডিভাইডেড 2 মানে তো 0.5, এটা তো বুঝতেছি। এখন আনসার কি হবে, এখন কি এই যে এটা হবে 0.5 মোল এট ক্যাথোড, 0.5 মোল এট অ্যানোড, 2 মোল 2 মোল। তার মানে আমি প্রথমেই দেখতেছি যে আসলে এখানে আমার এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। উপরে দুইটা হবে, কারণ দুপুরে দুইটা হচ্ছে 0.5। এখন একটা জিনিস জানতে হবে যে ওইটা আবার সামনের ক্লাসে আছে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, অনেক বিস্তারিত বলবো। বলছে কপার জমা হবে, এই কোনো কিছু জমা টমা কোথায় হয়, অবশ্যই ক্যাথোডে হয়। জমা টমা কোথায় হয়, ক্যাথোডে হয়। এটা আজকের জন্য জানা রাখলাম, ওটা আমি চিত্র এঁকে দেখায় দিব, টেনশন করার কোনো দরকার নেই। তার মানে জমা টমা কোথায় হইতেছে, ক্যাথোডে হইতেছে। এখানে আমার আনসারে ক্যাথোড আছে কোথায়, আমি দেখতেছি ক্যাথোড আছে যে এই জায়গায়। যেহেতু এই জায়গায় ক্যাথোড আছে, তার মানে আনসার আমার কি হওয়া উচিত বলতো, আনসার কি এখানে আমার ক নাম্বারটা হওয়া উচিত না 0.5 মোল। এই তো প্রতাপ মন্ডল বলছে এখানে ক, প্রথমে বলছে তামিম বলছে ক, রুমায়াও বলছে, সিফাতও বলছে ক, শারাফুল ইসলামও বলছে ক। তো এই জিনিসগুলা করতে কি আমাদের একদম আহামরি কোনো চিন্তা ভাবনা করা লাগতেছে বলো, শুধু কিউ ইকুয়াল NEF চিন্তা করলাম, মানটা বসাই দিলাম, দেখতেছি আনসার বের হয়ে আসতেছে। এবং এমন ক্যালকুলেশন এটা সবাই পারতেছে। যাও এখানে আপডেটেড কিছু ক্যালকুলেশন আছে, ওই জিনিসগুলো দেখাবো। এখন বললো না ও আচ্ছা এটা সহজ কোশ্চেন আপনি নিছেন, বা এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই, তো এগুলোই তোমার পরীক্ষার হলে ফেস করতে হবে, শুধু আনসারটা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জায়গায় আমি হচ্ছে তুল্য সংখ্যার কনসেপ্টটা আবার লিখে দিই। এই হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যার ক্ষেত্রে কি বলছিলাম,
এই যে তুল্য সংখ্যার ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা ইকুয়াল আমরা বলি যদি হচ্ছে জারণ সংখ্যা একই হলে ওই সংখ্যাই তুল্য সংখ্যা। তারপর জারণ সংখ্যা ভিন্ন হলে গুণফল হবে তুল্য সংখ্যা। দেখো আলাদা করে মার্কও করে দিই। মার্কটা কি, এই যে ওই সংখ্যাই হবে তুল্য সংখ্যা, গুণফল হবে তুল্য সংখ্যা। তারপরে আস জারণ সংখ্যা কমন গেলে কমন নেয়ার পর এক ও দুই ফলো করতে হবে। ফলো করো। আচ্ছা এই যে দেখো, এই যে এখন দেখো এর বাইরে তুমি কোনো মেথডই তুমি হচ্ছে যে পাবা না যেখানে হচ্ছে তুমি সলভ করতে পারবে না। হ্যাঁ, এর বাইরে কোনো আসলে ট্রিক্স আমি বলতে পারবো না যে আসলে এমন একটা আছে যেটা এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা এখন দেখো জারণ সংখ্যা একই হলে আমি যদি এখানে উদাহরণ দেই, উদাহরণটা এমন হতে পারে, বললাম ক্যালসিয়াম অক্সাইড। আমি জানি ক্যালসিয়ামের কত বলতো 2+, অক্সিজেনের হচ্ছে কত 2-। এইখানে প্লাস মাইনাস কিন্তু কোনো কনসিডার না, যেহেতু দুইটাই আসলে কি বলতো সেম, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। মানে জারণ সংখ্যা একই হলে প্লাস মাইনাস এখানে কনসিডার না, একই হলে ওই সংখ্যাই হবে হচ্ছে তুল্য সংখ্যা। তারপরে আসতেছে জারণ সংখ্যা ভিন্ন হলে। এখন জারণ সংখ্যা ভিন্ন মানে কি? আমি বললাম মনে করা হচ্ছে এই Al2O3, অ্যালুমিনিয়ামের হচ্ছে কত 3+, আর অক্সিজেনের হচ্ছে কত 2-। দুইটা কি সেম নাকি ভিন্ন? ভিন্ন। যদি ভিন্ন হয় তখন কি করব? এই দুইটা গুণ করব, গুণফল হবে। গুণ করলে কত আসতেছে 6, তার মানে তুল্য সংখ্যা হবে কত 6। যদি কমন গেলে এই জিনিসটা কেমন হয়ে গেছে না? আমি যদি বলি এখানে কার্বন ডাই অক্সাইডের কথা, কার্বনের এখানে কত বলো +4, অক্সিজেনের কত বলো তো -2। দেখো এখানে +4 আর -2 যে আছে এখান থেকে কমন যায়। কমন গেলে কি হইতেছে? এখানে থাকতেছে হচ্ছে 2, এখানে থাকে হচ্ছে 1। তখন 2 আর 1 সেম নাকি ভিন্ন? ভিন্ন। তখন এই ভিন্নটা কি করে দিতে হবে বলো? গুণ করে দিতে হবে। এই হচ্ছে সেই চিন্তা ভাবনা। বুঝছো কথা? আচ্ছা এখানে একজন বলতেছে যে হচ্ছে জমা হলে, এটা নিয়ে আরো বিস্তারিত আসবে। এখন কি জমা হবে জানো? দেখো আমি আমার হাতে একটা আংটি রিং আছে, ওইটা হচ্ছে তোমার হচ্ছে রূপার। তো এখন এই জিনিসটাতে যদি আমি স্বর্ণের প্রলেপ দিতে চাই, তো জিনিসটা এটা আমার কোথায় রাখতে হবে? ক্যাথোডে রাখতে হবে। ঠিক আছে, ক্যাথোডে রাখবো, তখন ওই স্বর্ণের প্রলেপটা এখানে এসে পড়ে আর কি, এটার উপরে এসে পড়বে। ওই যে ইলেকট্রোপ্লেটিক যেগুলা করতেছে, ওই যে জমা হয়, কি জমা হয় আইসা, যে আমি একটার উপর আর একটার আস্তরণ বা প্রলেপ দিতে চাইতেছি, এটাই আর কি। হ্যাঁ, আর দেখো এই হচ্ছে তিনটা, এই তিনটা বুঝছো কিনা? মেসেজ করো তো, ই করো, কমেন্ট করো। এই যে রাহেলা সুন্দর একটা কথা বলছে, জারণ হলে অ্যানোডে, বিজারণ হলে ক্যাথোড। হ্যাঁ, এগুলো জিনিসটা